আপনি কি প্রশাসনের বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে? আপনি আমি যদি জানতে কখনো, চাচ্ছি, আমি হ্যাঁ জানতে আমি বলি, চাচ্ছি আপনাকে। আপনি কখনো যদি মামলা করতে যান, আপনি কখনো হ্যাঁ। যদি মামলা করতে যান বা পুলিশ ইনফরমেশন দেন যে ভাই এখানে একটা ডেড বডি পড়ে আছে, আপনি একটা মামলা করেন, সে কি বলবে জানেন? তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন। কিন্তু সচিবালয়ে যে ঢুকলো ওয়াল টপকে, তারপরে যে 1200 লোকের বিরুদ্ধে মামলা করলো, পুলিশের একজন সাব ইন্সপেক্টর, সেখানে গার্জিয়ান লাগে নাই? তো আপনি আমাকে বলেন, প্রশাসন হ্যাঁ। এমন একটা জিনিস, প্রশাসন এমন একটা জিনিস, আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি। হুম, হুম। প্রশাসন এমন একটা জিনিস, হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে, সেটা হাসিনার দক্ষতা নয়, সেটা হলো হুম। ভাইস ভার্সা, যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো, তোমরা লুট করে খাও। আবার আরেকটা প্রশাসনের কথা বলছি, আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল, সে তো মঙ্গলগ্রহে এসে বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে নাই, সে ছিল ক্ষমতায়, আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান, তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে। এই হলো প্রশাসন। আবার আজকে ইউনূস সাহেব ক্ষমতায়, তার পাশে বর্তমান সেনাপ্রধান আছেন, মাটি কিন্তু থরথর করে কাঁপছে না। কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আবু হেনা রাজ্জাকী। জনাব আবু হেনা রাজ্জাকী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা। যে গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো, প্রাণঘাতী মতো ঘটনা ঘটলো, সেই ঘটনার পর কদিন আগে 11 জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন। এই দলে ছিলেন শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, হুম। মোশাহিদা সুলতানা, রুশাদ ফারুকী, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন, সাংবাদিক তাসনিম খলিল, শিল্পী বিথি ঘোষ, লেখক ফিরোজ আহমেদ, অধিকার কর্মী নাফিউল আলম। এছাড়া একজন সাংবাদিকও ছিলেন, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। এই 11 নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন যে সেখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, হুম। এই অস্ত্র ব্যবহারের কোনো যৌক্তিকতা তারা পাননি। হুম। এবং তারা এটাও বলেছেন যে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাইয়ের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। হুম। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা হলে আমি শুনুন, প্রথম কথা হইলো, গোপালগঞ্জে গেছে আর আপনি ঢাল সুরকি নিয়ে আসছেন। গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে? আমি যাব, আমার নাগরিক অধিকার। আমি মিছিল করতে যাই, মিটিং করতে যাই, সেটা ভিন্ন কথা। আমি যাব, এটা আমার নাগরিক অধিকার। আপনি যে লাঠি সুরকি সবকিছু নিয়ে আসলেন, এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে, কি উদ্ধার হয়েছে, কোন অস্ত্রগুলো উদ্ধার হয়েছে? ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি, সশস্ত্র লোকও দেখছি, তো এটা উদ্ধার হইলো না কেন? প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় জানেন যে 17 জুলাই থেকে বাংলাদেশের মানবাধিকার, এই মানবিক ইয়েকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বোধহয় অফিসে শুরু হয়েছে। সুতরাং এটা তার পার্ট। সুতরাং বাংলাদেশে আর ওই কায়দায় কেউ এই অস্ত্র যতই শো করেন, এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে একসেপ্ট করবে সেটা একটা ব্যাপার। এবং আওয়ামী লীগ কিন্তু আবার বুঝাই দিছে যে তারা কিন্তু একেবারে বসে নেই, সুযোগ পেলেই যে তারা ছবল দিবে, সেটাও তারা বুঝাই দিছে। এটা হলো সিম্পল কথা। তবে আরেকটা কথা আমি আপনাকে বলি, যে কোনো ভাবে, যে কোনো ভাবে, যে কোনো গন্ডগোলের মাধ্যমে, কোনো কারণে যদি ইউনূস সাহেব চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না, কিংবা হলে কি না হলেই কি, এবং এখানে মারামারি কাটাকাটি হলেই কি, আমার কাছে মনে হয় না কোন শক্তি তাকায় দেখবে। এই কারণে, কারণ ইউনূস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি, সেই ইউনূস সাহেব যদি চলে যায়, তখন তারা দম ছেড়ে বাঁচবে, এবং তারপরে যা খুশি তাই হোক। সুতরাং আমি মনে করি ইউনূস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন নিতে পারেন সেটা লাভ। আর ইউনূস সাহেব যদি চলে যায়, আপনি মনে করেন না XYZ যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্জাকী সাহেবের তাল দেখ, ইউনূস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারো দিকে তাকায় দেখবে না। কারণ যে শক্তিটার কাছে প্রথম নৈতিক হিসাব হইলো ইউনূস সাহেবের রিমুভাল দরকার, সেই ইউনূস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইউনূস সাহেবরে নির্বাচনের নামে সরানোর জন্য যারা চিন্তা করতেছেন, সেই ইউনূস সাহেব যে কোনো ভাবেই যদি সরে যায়, নির্বাচন ছাড়াও, আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবে না। তার মানে এটাও আপনি বলতে মাথায় চাচ্ছেন ইউনিসেফ চলে গেলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে? হবে কি হবে না জানি না, কেননা ওই যে আপনি ওই যে ইউনূস সাহেব চলে গেলে যদি আপনি নির্বাচন কিভাবে করবেন? কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান,
ওই যে আমার সংস্কার লাগবে, বিচার লাগবে, জুলাই চার্টার লাগবে, সংখ্যানুপাতে নির্বাচন চাই, এটা আপনি ঠেকাবেন কি করে? আর ওই আগের মতো গুলি দিয়ে থামাবেন? পারবেন না। এখানে হিউম্যান রাইটস এর অফিস বসছে, তর্কের খাতিরে বলছি। সুতরাং আপনি, ইট ইজ নট সো ইজি। সুতরাং আমি যদি ইউনূস সাহেবের রিমুভাল চাই, যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই, এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম, আরো গন্ডগোল হলে আমার কি আসা যায়? আমি তো মাসুদ সাহেবের রিমুভাল চাইছি। ইউনূস সাহেবের রিমুভাল যারা চান, ইউনূস সাহেব যে কোনো ফর্মে যদি চলে যান, এবং উনি কিন্তু কালকে আগস্ট মাসের শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন, উনি সেপ্টেম্বরেও চলে যেতে পারেন যদি পরিস্থিতি তাকে পারমিট না করে। আচ্ছা, যে কথাটা বলছিলাম আমি, যে এই যে ওনারা যে বললেন ওনারা গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাননি, এটা সম্পর্কে আপনি কি বলবেন? এই যে তার মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে কিন্তু যৌক্তিকতা পাননি, এই তো কথাটা। যৌক্তিকতা পাননি, অফকোর্স যৌক্তিকতা নাই। নাই, আপনি কেন নামবেন এটা নিয়ে? আমি আমার বাংলাদেশের একটা জেলায় যাব, আপনি এইটা নিয়ে আসবেন না? তারা কিন্তু এই প্রসঙ্গে বলেন নাই। প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করেছে তো সেনাবাহিনী অথবা আর্মি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় গেছে 5 জন, এরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিতে মারা গেছে। ওনারা এই প্রসঙ্গে কথা বলেছেন। যদি এই প্রসঙ্গে বলে থাকে, অফকোর্স প্রশাসন, এটা কে মারছে এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখছি, যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল করতে গেছে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। অস্ত্র ছিল কার কাছে? গোপালগঞ্জের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে। সুতরাং যে 5টা লোক মারা গেছে, তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে, নয় গোপালগঞ্জের অস্ত্রে। সুতরাং এইটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। এবং তারা কেন মারলো, প্রাণঘাতী অস্ত্র কেন ব্যবহার করলো, সেটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে। এটার ভিতরে 2টা অংশ আসবে, সিভিল পার্ট গোপালগঞ্জের লোক, আর প্রশাসনের পার্ট হইলো সেই পুলিশ বলেন বা আর্মি বলেন বা যারা ছিল, এটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে 5400 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এই 5400 লোকের মধ্যে তো আর্মি অথবা পুলিশ তো নেই। হ্যাঁ, আপনি কি প্রশাসনের বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে? আপনি আমি বলি, আপনি কখনো যদি মামলা করতে যান, বা পুলিশ ইনফরমেশন দেন যে ভাই এখানে একটা ডেড বডি পড়ে আছে, আপনি একটা মামলা করেন, সে কি বলবে জানেন? তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন। কিন্তু সচিবালয়ে যে ঢুকলো ওয়াল টপকে, তারপরে যে 1200 লোকের বিরুদ্ধে মামলা করলো, পুলিশের একজন সাব ইন্সপেক্টর, সেখানে গার্জিয়ান লাগে নাই? তো আপনি আমাকে বলেন, প্রশাসন এমন একটা জিনিস, আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি। প্রশাসন এমন একটা জিনিস, হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে, সেটা হাসিনার দক্ষতা নয়, সেটা হলো ভাইস ভার্সা, যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো, তোমরা লুট করে খাও। আবার আরেকটা প্রশাসনের কথা বলছি, আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল, সে তো মঙ্গলগ্রহে এসে বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে নাই। সে ছিল ক্ষমতায়, আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান, তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে। এই হলো প্রশাসন। আবার আজকে ইউনূস সাহেব ক্ষমতায়, তার পাশে বর্তমান সেনা প্রধান আছেন, মাটি কিন্তু থরথর করে কাঁপছে না। তাহলে বুঝেন, ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব, তাদের কোনো রোল নাই, রোল হচ্ছে প্রশাসনের। তারা কাজটা করে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আপনি বলেন তার গন্ডগোল হলে তারপরে কি হবে? এখন আসেন লাভকার ক্ষতিকার। আপনি বলেন, যদি ব্যাপক কোনো গন্ডগোল, আমি জানি না হবে কিনা, কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম, যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইউনূস সাহেব ব্যর্থ নির্বাচন করতে, ইতিমধ্যে একটা কথা উঠছে, কিন্তু সেটা কি? তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চায়, এই কথা উঠছে। আপনি তর্কের খাতিরে ধরে নিলাম, ইউনূস সাহেব যদি চলে যায় কোনো কারণে, এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায়, নির্বাচন বাতিল হয়, তাহলে গেইন করবে কে? গেইন করবে পতিত সরকার। কেন? ইউনূস সাহেব যদি নির্বাচন না দিয়ে চলে যায়, তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, সে তো পতিত সরকারের লোকই। আপনি আনেন না, সেট করেন, কাকে সেট করবেন? আপনি দেখেন না, মিলান না, কাকে মিলাইবেন? কার কাছে ক্ষমতাটা দিবেন? সে পতিত সরকারের, প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে। 1, 2, ক্ষতিগ্রস্ত কে হবে? নির্বাচন যদি বানচাল হয়, পরোক্ষভাবে যদি পতিত সরকারের কোন লোক এসে টেক ওভার করে এবং 2-3 বছর কাটাইয়া দেয়, তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে, বড় ভাইরা, তাদের লোকসান হয়ে যাবে। সুতরাং বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে? আর মেজো ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইলো তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার, বিচার, জুলাই চার্টার এনশিওর করতে চাইবে। সুতরাং ইউনূস সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন, তা কিন্তু নয়, বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয়।